ওকে, শুরু করি। আচ্ছা, তো আজকে আপনার ওয়ালস ট্রান্সফর্ম দিয়ে সলভ করা যায় আরেকটা অ্যালগরিদম দেখব। তার আগে আপনারা কি কেউ চ্যাট জিপিটি ইউজ করছেন? ভেরি নাইস থিং চ্যাট জিপিটি। অনেক কিছুই করা যায়। যেমন আমি হইলো, যদিও গতকাল চ্যাট জিপিটিতে সার্চ দিই নাই, গতকাল হইলো পারপ্লেক্সিটি আছে আরেকটা আপনার মডেল। গতকাল পারপ্লেক্সিটিতে একটা প্রম্পট দিছি যে কোয়ান্টাম, মানে একজন অ্যাডভান্সড আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট কোয়ান্টাম এরর কারেকশনের একটা রিসার্চ প্রবলেম সলভ করতে পারবে এরকম একটা প্রবলেম ডিজাইন করে দাও, দিছেও। তো এখন আমাকে খুঁজে দেখতে হবে যে ওই প্রবলেমটা লেজিট প্রবলেম নাকি। এরপরে আরেকটা চ্যাট জিপিটি আছে, স্কলার জিপিটি, ওটা মানে স্পেসিফিকলি ট্রেন করেছে ইয়ার উপরে, রিসার্চ পেপারের উপরে। তো মানে ওই রিসার্চ রিলেটেড প্রবলেমগুলো আছে ওখানে, মানে একবার ডিরেক্টলি সাইটেশন সহ আপনি খুঁজে দিতে পারবেন। কি সেটা বলতেছে কোয়ান্টাম জিপিটি একটা আছে। ওকে, কোয়ান্টাম কম্পিউটিং এর ক্ষেত্রে মানে হ্যামিল্টনিয়ান বলতে কি বোঝায়? কোয়ান্টাম মেকানিক্সে হইল হ্যামিল্টনিয়ান হলো আপনার একটা সিস্টেমের টাইম এভলিউশন কীরকম হবে সেইটা ডিটারমাইন করে। যেমন আচ্ছা, আমি হয়তো ক্লাসিক্যাল মেকানিক্সের একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার একটা ক্লাসিক্যাল মেকানিক্সে আপনার একটা সিস্টেমের টাইম এভলিউশন কী ডিটারমাইন করে, যেই জিনিসটা ডিটারমাইন করে সেটা হলো ফোর্স ল। অর্থাৎ ধরুন আপনার কাছে একটা আছে, একটা বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আপনি ওই ল্যাগ্রেঞ্জিয়ানের কথা বলতেছেন। আচ্ছা, সমস্যা নেই, অত দূর পর্যন্ত যাওয়া লাগবে না। ধরলাম আমার কাছে একটা স্প্রিং আছে, এই স্প্রিংয়ের সাথে আমি একটা ম্যাচ অ্যাটাচ করে ম্যাচটাকে ধরেন কিছু দূর টেনে ছেড়ে দিছি। তারপরে এই ম্যাচের পজিশন অ্যাজ এ ফাংশন অফ টাইম আমাকে বাইর করতে হবে। কেমনে বাইর করবো? ধরুন এটা ফোর্স ল লিখবো। ফোর্স ল হইল F = ma। আচ্ছা, এটা তো নিউটনস ফার্স্ট ল, যদিও এটা ফোর্স ল না। ফোর্স ল হইল এফ এর সাথে পজিশনের সম্পর্ক। এফ এর সাথে পজিশনের সম্পর্ক হইল F = -kx। ঠিক আছে, -kx = m টাইমস d²x/dt²। তো এই যে এই ইকুয়েশনটা F = -kx, এইটা ডিটারমাইন করতেছে যে আপনার ইকুয়েশনস অফ, মানে আপনার যেই পজিশনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী হবে সেটা ডিটারমাইন করতেছে। আর এই ইকুয়েশনটা সলভ করলে তারপরে আপনি এক্স অ্যাজ এ ফাংশন অফ টাইম বাইর করতে পারবেন, তাই না? ধরেন x = a sin ωt হয়তো আসবে, a sin ωt + b cos ωt আসতে পারে। তো আপনার ক্লাসিক্যাল মেকানিক্সে এই F = -kx এই ইকুয়েশনটা যেই কাজটা করে, কোয়ান্টাম মেকানিক্সে হ্যামিল্টনিয়ানও সেই কাজটা করে। যদি ইকুয়েশন অফ মোশনের ফর্মটা একটু আলাদা, কিন্তু বেসিক আইডিয়াটা এইটা, যে হ্যামিল্টনিয়ান ডিটারমাইন করে যে একটা সিস্টেমের যে কোঅর্ডিনেটগুলো, এই কোঅর্ডিনেটগুলো একটা একটার সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে। ওকে, কোয়ান্টাম গেটের হ্যামিল্টনিয়ান কনটেক্সট বলতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ, ইয়েস 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 ইয়েস। আপনার হ্যামিল্টনিয়ানের সাথে টাইম এভলিউশনের সম্পর্ক হলো কোনো একটা কোয়ান্টাম সিস্টেমের স্টেট যদি হয় সাই,
তাইলে আই এইচ কাট ডি সাই বাই ডিটি সমান সমান এইচ সাই। এই এইচটা হলো হ্যামিল্টনিয়ান। তো আপনার স্টেট টাইমের সাথে সাথে কীভাবে ইভলভ করবে সেটা হলো হ্যামিল্টনিয়ানটা ডিটারমাইন করে। এই কোয়েশনটা একটা নাম আছে, কি জানেন? এটাই শ্রোডিঙ্গার ইকুয়েশন। ওকে, আচ্ছা গড, এটা আবার রান করা লাগবে, কপাল। সরি, ওকে আচ্ছা দাঁড়ান। আচ্ছা, আপনাদের গত ক্লাসে তো ধরেন ওয়ালস ফাংশন ডিফাইন করছিলাম, রাইট? ওয়ালস ফাংশনের ডেফিনিশন ছিল কেথ ওয়ালস ফাংশন হইল এই জিনিসটা মাইনাস কে ডট এক্স, যেখানে আচ্ছা আমাকে প্রবাবলি এমনি লেখা উচিত কে এর বাইনারি রিপ্রেজেন্টেশন আর এক্স এর বাইনারি রিপ্রেজেন্টেশনের ডট প্রোডাক্ট, তারপর ওইটাকে মাইনাস ওয়ানের পাওয়ারে রাখলে যে ফাংশনটা পাওয়া যায় ওইটা হলো কেথ ওয়ালস ফাংশন। ঠিক আছে, তো প্রজেক্টর থাকলে ভালো হইতো, আপনারা এখান থেকে দেখতে পারবেন না কিনা জানি না। আচ্ছা, এখানে হইলো ফার্স্ট 8 ওয়ালস ফাংশন প্লট করে দেওয়া আছে, দেখা যাচ্ছে? প্রথম 8টা ওয়ালস ফাংশন প্লট করে দেওয়া আছে। আই গেস আমি একটু, হ্যাঁ না শিটে নাই। আচ্ছা আমি প্লট করি, দাঁড়ান। ফার্স্ট ফাংশনটা হইলো এরকম, সেকেন্ডটা এইরকম, 3 নাম্বারটা হইল এইরকম, আচ্ছা 4 নাম্বারটা, আচ্ছা প্রথম 4টাই দেই। 4 নাম্বারটা কীরকম? 4 নাম্বারটা আরে অবস্থা খারাপ। ওকে, তো এইটা হলো আপনাদের একটা ফিল দেওয়ার জন্য যে ফাংশনগুলো আসলে দেখতে কীরকম। হয়তো আপনারা দেখবেন যে আপনার ওয়ালস ফাংশনের অর্ডার যত বাড়তেছে অসিলেশন তত বেশি বাড়তেছে, কাইন্ড অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনের মতো আর কি। ঠিক আছে, যে যদিও এক্স্যাক্টলি সেম না, কিন্তু আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে আপনার মানে ইন সাম সেন্স আপনার ফাংশনে যদি ফ্লাকচুয়েশন অনেক বেশি থাকে তাইলে ওই ফাংশনকে ওয়ালস ফাংশনে ডিকম্পোজ করতে আপনার হায়ার অর্ডার ওয়ালস ফাংশন বেশি লাগবে। সিমিলার টু ফুরিয়ার ট্রান্সফর্ম, যে অনেক হাইলি অসিলেটিং ফাংশন থাকলে আপনার হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট লাগে এক্সপ্রেস করতে, এটাও ওই রকম আর কি। ওকে, হ্যাঁ মানে একটা পার্টিকুলার ওয়ালস ফাংশনের জন্য তো কে ফিক্সড আর এক্সট্রা চেঞ্জ হইতে থাকবে। মানে এক্স বলতে ধরেন আপনি ধরেন এই ফাংশনটার কথা যদি চিন্তা করি, এটা হইল W2x, ঠিক আছে? তো আপনার
এইটা হলো এক্স ইন্ডেক্স, ও আচ্ছা উপরটা কি এটা হলো W1x, এটাও এক্স ইন্ডেক্স। ও এক্স তো একটা মানে এক্স হচ্ছে ভেরিয়েবল আর এটা হচ্ছে একটা পার্টিকুলার ওয়ালস ফাংশনের জন্য কে ফিক্সড। যদি এটা বেশি হয় তাহলে বেশি হবে। ওকে, আচ্ছা আজকে একটা অ্যালগরিদম দেখব যেটা ওয়ালস-হ্যাডামার ট্রান্সফর্ম ইউজ করে। এটার নাম হইল সাইমনস অ্যালগরিদম। ওকে, এটারও কিছু ইন্টারেস্টিং ইতিহাস আছে। চ্যাটজিপিটিতে প্রম্পট দিছি যে প্লট দ্য ফার্স্ট 8 ওয়ালস ফাংশনস ইন সিকোয়েন্সি অর্ডার। ওয়ালস ফাংশনের অর্ডারিংও আবার এখানে নাম আছে কিছু, একটা আছে হ্যাডামার্ড অর্ডার আর একটা আছে সিকোয়েন্সি অর্ডার। হ্যাঁ, এইটা লিখে সার্চ দিলে আপনাদের কোড দিয়ে দিবে। সার্চ না, মানে প্রম্পট দিলে। ওকে, আচ্ছা সাইমনস অ্যালগরিদম নিয়ে কথা বলবো। তো সাইমনস অ্যালগরিদম হইল এটা কিছু হিস্ট্রি আছে। আপনার কম্পিউটার সায়েন্সে দুইটা বড় কনফারেন্স আছে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে। একটা হলো ফক্স আর একটা হলো স্টক। ফক্স স্ট্যান্ডস ফর ফাউন্ডেশনস অফ কম্পিউটার সায়েন্স আর স্টক স্ট্যান্ডস ফর সিম্পোজিয়াম অন দ্য থিওরি অফ কম্পিউটিং। ঠিক আছে, বলতে পারেন থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের সবচেয়ে প্রেস্টিজিয়াস দুইটা কনফারেন্স। এবং এইসব কনফারেন্সে যে পেপার পাবলিশ হয় এইসব হলো কম্পিউটার সায়েন্সের ধরে 90% মানুষজন বুঝে না। ওকে, কারণ এত বেশি অ্যাবস্ট্রাক্ট থাকে। এনিওয়ে, তো এই সাইমনস অ্যালগরিদম হলো এমন একটা অ্যালগরিদম যেটা আপনার এক্সপোনেনশিয়াল কোয়ান্টাম অ্যাডভান্টেজ, কোয়ান্টাম স্পিড আপ দেখাইতে পারে। অর্থাৎ এইটার একটা কোয়ান্টাম অ্যালগরিদম আছে যেটার কমপ্লেক্সিটি, কোয়েরি কমপ্লেক্সিটি হইল লিনিয়ার অর্ডার অফ এন, আর এটা ক্লাসিক্যাল ভার্সনের কোয়েরি কমপ্লেক্সিটি হলো এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, তো এই অ্যালগরিদমটা লিখে হলো আপনার স্টক। হ্যাঁ, সাইমন প্রবাবলি স্টকে সাবমিট করছিল। তারপর ওই পেপারের রিভিউ কমিটিতে ছিল হলো পিটার শোর। তারপর আরও মানুষজন ছিল, তো বাকি মানুষজন আর কি এই পেপারটাকে রিজেক্ট করে দিছিল। ঠিক আছে, ওদের পছন্দ হয় নাই বা এরকম কিছু। তো শোরের পছন্দ হয়েছিল। শোর তারপর এই পেপারটা দেখার পর এই পেপারের আইডিয়াটা জেনারেলাইজ করে হইল ওর সোর্স অ্যালগরিদম যেটা, সেটা বানাইছিল। তারপরে আর কি তারপরে দুইজনের পেপারই তারপর ওই বছর স্টকে পাবলিশ হয়েছিল আর কি। ঠিক আছে, তো গতদিন হলো শাওনকে বলতেছিলাম যে যেহেতু সাইমনের পেপার রিজেক্ট হইতে পারে, আমারটাও রিজেক্ট হইতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। আরে না, স্টকে দেওয়ার মতো এখনো এত যোগ্যতা হয় নাই আমার। কি বলতে নিছিলাম? ও হ্যাঁ, সাইমনস অ্যালগরিদম। ওকে, তো সাইমনস অ্যালগরিদম হইল আপনার একটা ফাংশন আছে, ওই ফাংশন একটা ওরেকল আছে আর কি। বেসিক্যালি ইউ হ্যাভ এন ওরেকল অফ এ ফাংশন। ফাংশনটার ডেফিনিশন এরকম: আচ্ছা, ফাংশনটার ডেফিনিশন হলো
যে there exists a আচ্ছা ফাংশনটা হলো বাইনারি টু বাইনারি ম্যাপিং ওকে আচ্ছা ম্যাপস বাইনারি এলিমেন্টস টু বাইনারি এলিমেন্টস আই গেস এটা লিখে কেমনে এমনে এমনে লিখে মেবি n bit binary string input নেয় আর আউটপুট দেয় there exists a bit string বা নাম্বার যেমনি চিন্তা করেন bit string বা নাম্বার a such that f of x equals to f of y if and only if y equals to x XOR A টাস্ক হইল ফাইন্ড A ফাংশনটা পিরিয়ডিক নেসেসারি না তো চেক করতে পারি আমরা আচ্ছা এটা যেটা বলে যে মানে একটা বিট স্ট্রিং আছে এ যে যদি y সমান সমান x প্লাস a হয় তাহলে ফাংশনের ভ্যালুগুলো সেম হবে নাইলে আলাদা হবে যদি y সমান x প্লাস a না হয় তাহলে ফাংশনের ভ্যালু কখনো সেম হবে না ঠিক আছে এখন আমাকে হইলো a বাইর করতে হবে আচ্ছা এরকম একটা ফাংশন ধরেন চিন্তা করতে পারি ধরলাম a হইলো 1 0 আমি 2 বিট নিয়ে কাজ করি 2 বিটের স্ট্রিং আছে 0 0 0 1 1 0 1 1 তো 0 0 সাথে 1 0 যোগ করলে কি পাওয়া যায় এইটা পাওয়া যায় আর 0 1 এর সাথে 1 0 যোগ করলে পাওয়া যায় এইটা আচ্ছা এটা পিরিয়ডিকই হয়ে গেছে ওকে হ্যাঁ ওকে আচ্ছা পিরিয়ডিক ছাড়া আর কিছু বানানো সম্ভব না দাঁড়ান আমি এটা 1 1 দিই ওকে তো 0 0 তে ফাংশনের ভ্যালুটা ধরেন 0 অর্থাৎ f of 0 0 সমান সমান 0 ঠিক আছে আচ্ছা 0 0 XOR 1 1 কি আচ্ছা এখানে XOR বলতে যেটা বুঝাচ্ছি বিট ওয়াইজ XOR 0 সাথে 1 এর XOR করলে হয় 1 আবার 0 সাথে 1 এর XOR করলে হয় 1 তাহলে 0 0 প্লাস 1 1 এর XOR হইলো বেসিক্যালি 1 1 আর তাইলে f of 0 0 যদি 0 হয় তাহলে f of 1 1 হবে 0 ওকে আচ্ছা এখন তাইলে f of 0 1 কি হবে f of 0 1 ডেফিনেটলি এই দুইটা ছাড়া অন্য কিছু হইতে হবে তাহলে এটা অবশ্যই 1 হইতে হবে আচ্ছা 0 1 এর সাথে 1 1 এর XOR করলে কি পাওয়া যায় 1 0 পাওয়া যায় তাইলে এটাও হবে 1 হ্যাঁ দিস ইজ বেসিক্যালি ধরেন 2 বিটের জন্য এরকম একটা ফাংশন ওকে তো এই ফাংশনে তো এইটা এক্স্যাক্টলি পিরিয়ডিক না কিন্তু আই গেস ফাংশনটা হইল ও আচ্ছা এইটা আই গেস আমি এমও দিতে পারি ওকে তো এটা হইলো প্রবলেম ধরেন আপনাকে একটা বাক্সের মধ্যে এই ফাংশনটা বানায় আপনার হাতে দিছি আর আপনাকে বলছি যে এ বাইর করেন কেমনে বের করবেন আচ্ছা এটা একটা ক্লাসিক্যাল অ্যালগরিদম বলেন আমাকে স্ট্র্যাটেজি কী হইতে পারে 1 1 দিয়ে বারবার চেক করবেন ওইটা তো এই ক্ষেত্রে খাটবে না ধরেন আপনি 0 0 0 আচ্ছা 0 0 0 আমি 2 বিটের জন্যই করি 0 1 ইনপুট দিলেন ফাংশনে ধরলাম পাইলেন হইলো 1 এখান থেকে কি বলতে পারবেন আপনি এ লাস্ট বিট 1 এটা বলতে পারবেন এটা থেকে এ লাস্ট বিট 0 কি বাইর করতে হবে বুঝতে পারতেছেন এ বের করতে হবে ওরে ভাই ওকে ঠিক আছে
ওকে, উনার একটা অ্যাপ্রোচ আছে যে উনি ধরলো সাপোজ f(0, 0, 0) এইটা এভালুয়েট করলো, এভালুয়েট করলে কিছু একটা পাওয়া গেছে, ধরলাম এস পাওয়া গেছে। এখন ফর ইচ এ এই 0, 0, 0 XOR এ এর যে বিট স্ট্রিং, এটার সাথে এটা XOR করলে কি পাবো? এই পাবো, রাইট? এটা কি বুঝতেছেন কি করতেছি? মানে অল জিরো যে স্ট্রিংটা, এটার সাথে যে কোনো স্ট্রিংয়ের XOR করলে তো ওই স্ট্রিংটাই পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এই পাবো। তারপরে ধরলাম আমি f অফ a এভালুয়েট করলাম, ওকে? তো যদি আমি যেই এটা, আচ্ছা এটার এ প্রাইম নাম দেই, ঠিক আছে? এ প্রাইম নাম দিলাম, মানে আমার ক্যান্ডিডেট এ, আমি এটা বাইর করার চেষ্টা করতেছি। আমি একটা ক্যান্ডিডেট নিলাম এ প্রাইম। তো f0 যদি এভালুয়েট করি আর f অফ a প্রাইমও যদি এভালুয়েট করি, দুইটা যদি সেম হয় ডেফিনেটলি তাহলে এই এ প্রাইমটাই হলো আমার সেই এটা। আর যদি সেম না হয় তাহলে একটা নতুন ক্যান্ডিডেট নিব, তারপরে এইভাবে একটার পর একটা সার্চ করতে থাকবো। এটা তো বললেন না? আচ্ছা, এভাবে যদি সার্চ করতে থাকি তাইলে ওয়ার্স্ট কেস সিনারিওতে আমার কয়বার কোয়েরি করা লাগবে? কি অনলি ইফটা আপনার প্রমিস দেওয়া আছে যে আপনাকে ধরেন যে ফাংশনটা বানাইছে সে বলে দিছে যে আনলেস দিস কন্ডিশন ইজ স্যাটিসফাইড কখনো f অফ x আর f অফ y সেম হবে না। হ্যাঁ, অনলি ইফ না হলে তো আর ভেজালি হয়ে যেত, অনেক কিছুই হইতে পারতো। তো হ্যাঁ, তো উনি যেটা বললো যে f অফ 0 এভালুয়েট করে রাখবো, তারপরে আমি একটা করে ধরেন এর উপর একটা লুপ চালাবো। ইফ আই এম সেইং দিস ইন টার্মস অফ প্রোগ্রামিং, এর উপর একটা লুপ চালাবো, লুপ চালায় তারপরে f অফ 0 সাথে কলিশন হয় কখন, মানে ম্যাচ করে কখন, ওটা বের করবো। তারপরে যেটা ম্যাচ করবে তাহলে আমার এর ভ্যালু সেটাই, ঠিক আছে? আচ্ছা, তো ওয়ার্স্ট কেস সিনারিওতে এটা কয়বার কোয়েরি করা লাগবে ফাংশনটা? কয়বার? a টাইমস, হ্যাঁ। আচ্ছা, এর ওয়ার্স্ট কেস ভ্যালু কত হইতে পারে? 2 টু দি পাওয়ার n। তো হ্যাঁ, মানে আমার ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি হইল, আপনারা যে স্কিমটা বললেন এটা হইলো 2 টু দি পাওয়ার nটা n বার কোয়েরি করা লাগতে পারে ওয়ার্স্ট কেসে। প্রতিটা এর জন্য 2 টু দি পাওয়ার n বার কেন ইটারেট করতে হবে? মানে এ তো ফিক্সড, মানে আমাদের 0 0 0 এর জন্য যদি ম্যাচ করব, 0 0 1 এর জন্য তো ম্যাচ না করতে পারে, সেটা হচ্ছে না বুঝি না। 0 0 0, আচ্ছা মানে f অফ 0 0 0 আর f অফ a প্রাইম যদি ম্যাচ করে তাইলে f অফ 0 0 1 আর f অফ 0 0 1 প্লাস 1 XOR a প্রাইম ওইটাও ডেফিনেটলি ম্যাচ করবে, কারণ এই যে কন্ডিশন ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন দেওয়া আছে, মানে ম্যাচ কখন করবে? ম্যাচ করবে ইফ অ্যান্ড অনলি ইফ y ইকুয়াল টু x প্লাস x XOR a হয়। তাইলে y ইকুয়াল টু x XOR a এর জন্য যদি ম্যাচ করে তাইলে y প্রাইম ইকুয়াল টু x প্রাইম XOR a এর জন্য তো ম্যাচ করবে। মানে একটা এর জন্য ম্যাচ করলে বাকি সব x প্লাস a এর জন্য ম্যাচ করবে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে দেয়ার এক্সিস্ট এ ইউনিক নাম্বার a যেটার সাথে XOR করলে যে দুইটা সংখ্যা পাবেন ওই পেয়ারটার জন্য সবসময় ম্যাচ করবে, এই গ্যারান্টি আপনাকে দেওয়া আছে ফাংশনটার উপর। না, এই এটা ছাড়া মানে স্পেসিফিক যে ফাংশনটা ডিজাইন করছে সে যে এটা আপনাকে দিচ্ছে, অর্থাৎ বেসিক্যালি এখানে যেটা বোঝায় যে a ইকুয়াল টু, যদি এই এক্সাম্পল a ইকুয়াল টু 1 1, ঠিক আছে? তো আপনার মানে এই শুধু এই সামথিং প্লাস 1 1 ইকুয়াল টু সামথিং, শুধু এই দুইটা সামথিংয়ের জন্যই ম্যাচ করবে, আর অন্য কোনো কিছুর জন্য ম্যাচ করবে না। For all x f of x equal to f of y, I guess এইভাবে লিখতে পারেন for all x f of x equal to f of x plus a। হ্যাঁ, এটাও বলতে পারেন। a unique, হ্যাঁ মানে there is a, I guess there exists a unique a such that for all x f of x equal to x
এফ অফ এক্স প্লাস এ, তাইলে এখন এ বাইর করতে হবে। ওকে, আচ্ছা, তো এইটা একটা ইয়া যে 2n বার কোয়েরি করা লাগবে। এইটাকে স্লাইটলি বেটার করা যায়, স্লাইটলি মানে ভেরি স্লাইটলি। সেইটা হইল, আচ্ছা দেখেন এরকম একটা স্ট্রিং যদি থাকে, এইটা আপনার দ্য সেট অফ অল স্ট্রিংস, এটাকে 2 ভাগে ভাগ করে ফেলে না? একটা ভাগ হইল না না, আচ্ছা দাঁড়ান, এটা হয়তো 3 বিটের জন্য করলে একটু ক্লিয়ারলি বোঝা যাবে। ধরেন আমি এটা 111 দিলাম, আচ্ছা 101 দিই। আচ্ছা আমার 3 বিট স্ট্রিং আছে 000 001 010 011 00 101 110 111। ওকে, আচ্ছা, তো ধরলাম আমার ফাংশনটা এই ভ্যালুটাকে কিছু একটাতে ম্যাপ করে, ধরলাম ভ্যালু হলো 1। আমি আপনাদের বাইনারি টাইনারি বাদ দিলাম, আমি মানে আমি এটা ডেসিমাল 0 বুঝাচ্ছি, বাইনারি 0 না। হ্যাঁ, এটা একটা বিট না, মানে কনসিডার দিস অ্যাজ 00000। ওকে, আচ্ছা, তাহলে এইটার সাথে এইটা অ্যাড করলে কি পাবো? 101 পাবো এক্সঅর করলে। তাইলে এইটার ফাংশন ভ্যালু ডেফিনেটলি 0 হইতে হবে। ওকে, আচ্ছা, এখন এইটার ফাংশন ভ্যালু এই দুইটা ছাড়া অন্য কিছু হইতে হবে আমার ফাংশনের যে প্রমিস দেওয়া সেইটা অনুযায়ী। তো ধরলাম এইটার ভ্যালু সেট করলাম 1। আচ্ছা, এইটার সাথে এটা যোগ করলে কি পাওয়া যায়? 100, ইয়েস, এক্সঅর করলে 100 পাওয়া যায়। তাহলে 100 ভ্যালু হবে 1। ওকে, আচ্ছা, তাহলে এইটার ভ্যালু এই পর্যন্ত যে ভ্যালুগুলো দিছি সেটাতে আলাদা হইতে হবে। ধরলাম এটা ভ্যালু দিলাম 2। এখন এটার সাথে এটা এক্সঅর করলে কত পাওয়া যায়? 111। তাহলে 111 এর ভ্যালু হবে 2। আচ্ছা, এবার এইটার ভ্যালু অলরেডি যে ভ্যালুগুলো দিয়েছি তার চেয়ে আলাদা হইতে হবে, ধরলাম 3 হইতে হবে, আর বাকি তো আছে একটা, তাহলে এটা ডেফিনেটলি 3 হবে। আচ্ছা, এখন আপনারা কি দেখতেছেন যে এই ভ্যালুটা আমার দ্য সেট অফ অল ফাংশন ভ্যালু সেটাকে 2 ভাগে ভাগ করছে। একটা সেট হইল এইটা, আর একটা সেট হইল এইটা। বুঝতে পারতেছেন যে এই ভ্যালুটা বেসিক্যালি এইটাকে ধরেন এইটাতে ম্যাপ করতেছে, এইটাতে সরি এইটাকে এইটাতে ম্যাপ করতেছে, এইটাকে এইটাতে ম্যাপ করতেছে, এইটাকে এইটাতে ম্যাপ করতেছে, এইটাতে এইটাতে ম্যাপ করতেছে। হ্যাঁ, এভাবে চিন্তা করতে পারেন। অপোজিটটাও ট্রু, মানে আমি যদি এইটার সাথে আবার এটা এক্সঅর করি তাহলে আবার ফেরত যাইতে পারবো, ঠিক আছে, মানে বোথ ওয়েজ এটা 2 দিকে কাজ করে। তো এই 2টা সেটে ভাগ করে ফেলতেছে। আচ্ছা, এখন একটা প্রপার্টি খেয়াল করেন যে ধরলাম আমি ফাংশনটাকে 2টা জিনিস দিয়ে কোয়েরি করছি, x1 আর x2। এই দুইটা কোয়েরির ফলে আমি সেম ভ্যালু পেয়ে গেছি, তাইলে আমি এই বাইর করতে পারবো। কেমনে? ধরেন এই দুইটার জন্য যেহেতু সেম ভ্যালু আসছে, ডেফিনেটলি x2 ইকুয়ালস টু x1 XOR a। হ্যাঁ, ইনপুট এফ আর এ কীভাবে হবে? মানে এফ আর এ তো এটার ভিতরে আছে, এই ফাংশনটা একটা বক্স। এটার মানে কি? এটা মানে হলো আপনি এই বক্সে একটা ভ্যালু দিতে পারেন, এটা একটা কম্পিউটারের মতো আর কি। আপনি যদি একটা স্ট্রিং ইনপুট দেন, ধরেন 000 ইনপুট দিলাম, তাহলে এটা এফ অফ 000 ক্যালকুলেট করে আপনাকে আউটপুট দেবে। বুঝতে পারতেছেন? বুঝি নেই এটা কিভাবে বসাইলাম। এইটা র্যান্ডমলি বসাইছি। ধরেন এফ অফ 0 যে 0ই হইতে হবে এটা নেসেসারি না, আমি একটা ভ্যালু ধরে নিছি আর কি। তবে এফ অফ 0 যদি 0 হয়, ডেফিনেটলি এফ অফ 101ও 0 হবে। কিসের বেসিসে? এই ফাংশনের ডেফিনিশনের বেসিসে।
ওয়াই যদি এক্স এক্সর এ হয় তাইলে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই হবে। ওকে, আচ্ছা, তো যদি দুইটা ভ্যালুর জন্য আমি সেম আউটপুট পাই, ডেফিনেটলি দুইটা ভ্যালু এরকম একটা ইকুয়েশন দিয়ে রিলেটেড হবে। তো এই ইকুয়েশন যদি রিলেটেড হয় তাইলে এ সমান সমান x1 XOR x2 হবে না? কেমনে দেখেন, এই দুই সাইডে যদি x1 এর সাথে XOR করি তাহলে এই সাইডে কি আসবে? x1 XOR a, এবং কোনো স্ট্রিংকে নিজের সাথে নিজের XOR করলে কি পাওয়া যায়? 0। 0-র সাথে এই স্ট্রিংয়ের XOR করলে ওই স্ট্রিংটাই পাওয়া যাবে। তো বেসিক্যালি এটা বাদ চলে যাবে। ঠিক আছে, তো আমাদের বেসিক্যালি একটা কলিশন বাইর করতে হবে যে আমি এই ফাংশনটাকে বারবার কোয়েরি করতেছি, কোয়েরি করে এমন দুইটা ভ্যালু বাইর করতে হবে যে দুইটা ভ্যালুর জন্য ফাংশনটা সেম। ওই এরকম দুইটা ভ্যালু বেড়ে গেলে তারপর ওই দুইটা XOR করে ফেললে আমি এ পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, তাইলে ধরেন এই ফাংশনটাকে যে এরকম দুইটা সেটে ভাগ করে ফেলছে, এই এ যে স্ট্রিংটা এইটা, তাইলে আমি ধরেন আমার এ বাইর করার জন্য কি করতে হবে, যে এমন দুইটা বিট স্ট্রিং বাইর করতে হবে যেটার জন্য ফাংশনের ভ্যালু দুইটা সেম। তাহলে ওয়ার্স্ট কেসে কি করতে পারে, যে আমি কোয়েরি করতেছি, ধরলেন প্রথম 4 বার কোয়েরি করছি, প্রথম 4 বারই আলাদা আলাদা ভ্যালু পাইছি, অর্থাৎ এরকম একটা কিছু পাইছি আর কি। ঠিক আছে, প্রথম 4 বারই ধরেন আলাদা আলাদা ভ্যালু পাইছি, 5তম বার যে ভ্যালুটা পাইছি ওই ভ্যালুটা হয়তো আগের কোনটার সাথে ম্যাচ করছে। এটাই ওয়ার্স্ট কেস সিনারিও হইতে পারে না? বুঝতে পারতেছেন? এটা বুঝেন নাই? আচ্ছা, তো ধরেন আমার এই ফাংশনটাকে আমি কোয়েরি করলাম, প্রথমে এই ফাংশন ইনপুট দিলাম 0 0 0। আচ্ছা, 0 0 0 ইনপুট দেওয়ার পরে পাইলাম 0। আপনি এখন র্যান্ডমলি আমাকে আরেকটা সংখ্যা বলেন, আরেকটা ইনপুট বলেন, 1 1 0। আচ্ছা, এফ অফ 1 1 0, 1 1 0 আউটপুট কী পাবো? 3 পাবো। আচ্ছা, 3 পাইলাম, এই দুটো ম্যাচ করে নাই। ওকে, আরেকটা ইনপুট বলেন, 0 1 1। আচ্ছা, 0 1 1 এর জন্য আউটপুট হলো 3। আচ্ছা, এটা ম্যাচ করছে, অর্থাৎ এটা পাইছিলাম কি? 1 1 0। 1 1 0-র যেই আউটপুট আর 0 1 1 এর যে আউটপুট, এই দুইটা আউটপুট সেম। তাহলে এ কি? এ ইকুয়ালস টু 1 1 0 XOR 0 1 1। এটা XOR করলে দেখেন কি আসে? 1 0 1-ই আসে। তো ম্যাচ করে ফেললে তাইলে তো এটা বের করে ফেলতে পারবো। তাহলে আমাকে ওয়ার্স্ট কেসে কয়বার কোয়েরি করতে হবে? ওয়ার্স্ট কেসে ততবারই কোয়েরি করতে হবে যে আমি সেম, মানে ধরেন আমি এ বার কোয়েরি করছি ওয়ার্স্ট কেসে, আচ্ছা, এ তো আরেকটা সংখ্যা হয়ে গেল। ধরলাম আমি কে বার কোয়েরি করছি, এটার মানে কি? কে বার কোয়েরি করা লাগতেছে মানে k-1 বার পর্যন্ত আমি সব আলাদা আলাদা স্ট্রিংই পাইছি, আলাদা আলাদা আউটপুটই পাইছি। বুঝতেছেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে? ঠিক আছে, আচ্ছা, এই ক্ষেত্রে আমাকে কয়বার কোয়েরি করা লাগতে পারে ওয়ার্স্ট কেসে? বলতে পারেন তো, বলেন তো। এখানে ওয়ার্স্ট কেসে 5 বার কোয়েরি করা লাগবে না? ঠিক আছে, 5 বার কোয়েরি করলে তো শিওর আমি একটা না একটা ম্যাচ পাবো। এটা কি বুঝতেছেন যে 5 বার কোয়েরি করলে ডেফিনেটলি একটা ম্যাচ পাবো? ওকে, ঠিক আছে। তাইলে আমার ধরেন এটা তো এখন 5 বার কোয়েরি কেন করা লাগতেছে? কারণ স্পেস অফ ইনপুট ছিল 8টা, 8 ডিভাইডেড বাই 2 + 1, এই কারণে আমার 5 বার কোয়েরি করা লাগতেছে। তাহলে আমার যদি ইনপুট হয় n বিট, তাহলে কয়বার কোয়েরি করা লাগবে? 2 to the power n by 2 + 1 বার, রাইট? হুইচ ইজ 2 to the power n - 1 + 1, হুইচ ইজ অর্ডার অফ 2 to the power n - 1। আচ্ছা, তো এই এত যুদ্ধ কেন করলাম? এই 2 এর পাওয়ার একটা কমানোর জন্য। ওকে, মানে ওই যে সাকির যে স্কিমটা ছিল ওইখানে কমপ্লেক্সিটি ছিল 2 to the power n, আর এই অ্যানালাইসিসের পর 2 to the power n - 1 এ নামাইতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এর চেয়ে বেটার কিছু করা সম্ভব? আচ্ছা, ডিটারমিনিস্টিক্যালি এর চেয়ে বেশি ভালো কিছু করা সম্ভব না। প্রবাবিলিস্টিক্যালি সম্ভব। প্রবাবিলিস্টিক্যালি বলতে মানে ধরেন আমার যে স্পেস অফ অল ইনপুটস, এটা তো ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস করলাম, রাইট? যে ওয়ার্স্ট কেসে আমাকে এতবার কোয়েরি করা লাগবে। এখন ধরেন আমি র্যান্ডমলি ইনপুট দেওয়া শুরু করলাম একটার পর একটা। ঠিক আছে, এখন র্যান্ডমলি ইনপুট দিচ্ছি
আমি কে বার ইনপুট দেওয়ার পরেও কোনো ম্যাচ পাইলাম না, এটার প্রবাবিলিটি কত? আচ্ছা, আপনারা কি প্রবাবিলিস্টিক অ্যালগরিদম কী জিনিস জানেন? ডয়েস ডোসা অ্যালগরিদমের তো একটা প্রবাবিলিস্টিক ভার্সন আছে, পড়েছিল আপনাদের? আচ্ছা, ধরলাম এই প্রবাবিলিস্টিক ভার্সনটা বুঝতে গতকাল যে কষ্টটা হইছে, খুবই প্যারা লাগছে। আচ্ছা, এখন ধরেন আমার ফাংশন এফ আছে, এফে আমি র্যান্ডমলি একটার পর একটা ভ্যালু ইনপুট দিতেছি আর আউটপুটগুলো দেখতেছি। ধরলাম আমি এই ফাংশনটাতে কেটা ভ্যালু ইনপুট দিলাম র্যান্ডমলি, কেটা মানে কেটা বাইনারি স্ট্রিং র্যান্ডমলি ইনপুট দিছি। আচ্ছা, কে বার ইনপুট দেওয়ার পরেও, র্যান্ডমলি ইনপুট দেওয়ার পরেও আমি কোনো ম্যাচ পাবো না, এটার প্রবাবিলিটি কত? আচ্ছা, তো ধরলাম আমার এইটা হইল আমার যে ইনপুট স্পেস হইল মানে 2 টু দি পাওয়ার n বিট স্ট্রিং হইল ইনপুট। ডম এফ এর যেই সাইজ, ডম এফ এর সাইজ হইল 2 টু দি পাওয়ার n। এই নোটেশনটা মানে জানেন? ডোমেইন মানে এফ এর ডোমেইনের যে সেটটা, ওই সেটে কয়টা এলিমেন্ট আছে? মোট 2 টু দি পাওয়ার nটা স্ট্রিং আছে। আচ্ছা, এটাকে আমি ক্যাপিটাল N দিয়ে লিখি, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বললাম যে আমার হ্যাঁ কে চুজ টু দি পাওয়ার n-1 উল্টা বলছেন। হ্যাঁ, মানে আমি যদি ক্যাপিটাল N দিয়ে লিখি তাহলে বেসিক্যালি n/2 চুজ কে ডিভাইডেড বাই n চুজ কে হবে। কেমনে দেখেন? আচ্ছা, আমার যেই স্ট্রিংটা আছে এইটা তো এই ফাংশনটাকে দুইটা বক্সে ভাগ করে ফেলে বেসিক্যালি, রাইট? তো র্যান্ডমলি আমি কেটা ইনপুট দেওয়ার পরেও কোনো কলিশন দেখি না। এটার মানে কি? ওই কেটা ইনপুটের প্রত্যেকটাই একই বক্সে পড়ে গেছে। তো এটার প্রবাবিলিটি কত? এটা প্রবাবিলিটি হইলো তাইলে আমার এই বক্সে এলিমেন্ট আছে কত? n/2টা, মানে টোটাল নাম্বার অফ এলিমেন্টস যদি n হয়, এই একটা বক্সে এলিমেন্ট আছে n/2টা, তাইলে ওই কেটা এলিমেন্টই একই বক্সের মধ্যে পড়ছে। এটা প্রবাবিলিটি এটা হবে না যে এই এক বক্সের থেকে কেটা চুজ করা ডিভাইডেড বাই টোটাল যতগুলো এলিমেন্ট আছে সেগুলো থেকে কেটা চুজ করা। বুঝতে পারতেছেন এই কম্বিনেটোরিয়াল অ্যানালাইসিসটা? আচ্ছা, তো এটা কি? আচ্ছা, এই জিনিসটা হলো, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে। ধরেন আচ্ছা, আপনার একটা ব্যাগ আছে, একটা ব্যাগ আছে, এই ব্যাগে হলো 10টা ইভেন নাম্বার আছে আর 10টা অড নাম্বার আছে, ঠিক আছে? আপনি এই ব্যাগের থেকে কেটা নাম্বার চুজ করলেন, হ্যাঁ, কেটা নাম্বারই ইভেন, এটা প্রবাবিলিটি কত? আচ্ছা, ধরলাম 10টা ইভেন নাম্বার আছে আর 10টা অড নাম্বার আছে, রাইট? তো এই ব্যাগে টোটাল নাম্বার আছে কয়টা? 20টা। 20টা থেকে কেটা নাম্বার চুজ করতে পারবো কয়ভাবে? 20C ভাবে। এই নোটেশনটা মিনিং কি জানেন? ঠিক আছে, আচ্ছা, এখন এই কেটার মধ্যে প্রত্যেকটা ইভেন হইতে হবে। এরকম কেটা ইভেন নাম্বার চুজ করতে পারবো কতভাবে? 10C ভাবে, ঠিক আছে? তাইলে আমি এই ব্যাগের থেকে কেটা নাম্বার চুজ করলাম, কেটা ইভেন, এটা প্রবাবিলিটি হলো 10C/20C।
ওকে, ডাজ দিস মেক সেন্স? আচ্ছা ঠিক আছে, ওকে। তো এবার এটা নিয়ে একটু মারামারি করি। আচ্ছা, এটা মারামারি যেমনি করবো, হ্যাঁ কুস্তাকুস্তি করবো আর কি। n/2 - k factorial divided by n factorial divided by k factorial n - k factorial, কে কাটা যাবে। আচ্ছা, এটাকে লেখা যাবে হলো n/2 divided by n, n/2 - 1 divided by n - 1, n/2 - 2 divided by n - 2, n/2 - k divided by n - k। ওকে, ঠিক আছে। এটা কেমনে আসে বুঝতে পারছেন? আচ্ছা, এখন this is, আচ্ছা এটা কি, এটা হলো কোনো মিসম্যাচ পাবো না, রাইট? এটার প্রবাবিলিটি আমি বলতে পারি দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ ফেইলিওর, যে কে বার কোয়েরি করেও আমি এ বাইর করতে পারতেছি না। ঠিক আছে, এটা হলো প্রবাবিলিটি অফ ফেইলিওর, আমি এখানে কে দিলাম। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা ইজ গ্রেটার অর ইকুয়াল, এই জিনিসটা দেখেন n/2 - 1 by n, n/2 - 2 by n, n/2 - k by n। ওকে, আচ্ছা এটাকে লেখা যায় half - 1 by n, half - 2 by n, half minus k by n। ওকে, বুঝতে কি পারতেছেন? আপনাদের চেহারা থেকে মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ সেম লাইন, আমি জাস্ট মানে ভাঙাইছি আর কি। ও ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটাকে লেখা যায় এমনে, এখানে কি করছি, হাফ কমন নিছি প্রত্যেকটা টার্ম থেকে, তাহলে হাফ টু দি পাওয়ার কে আসবে আর এই জিনিসটা। ওকে, আচ্ছা তারপরে এখন আচ্ছা এখানে হইলো আমার গতকাল রাত্রে আর কি ঘুম আরাম হয়ে গেছিলো, এই জিনিসটা হজম করতে পারতেছিলাম না। এখন যা করছে সেটা হলো ধরে এখানে এখন একটা আর্গুমেন্ট দিছে যে ইফ n ইজ ভেরি লার্জ, তাইলে আমরা 1 মাইনাস এক্সকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হিসাবে অ্যাপ্রক্সিমেট করতে পারি। যদি এক্স অনেক ছোট হয় তাহলে 1 মাইনাস এক্সকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হিসাবে অ্যাপ্রক্সিমেট করা যায়। হ্যাঁ বলতে পারেন। এখানে এক্স হইল এই যে এই টার্মগুলা 2 × 1 by n, 2 × 2 by n, 2 × k by n। ওকে, তো ইফ n ইজ মাচ গ্রেটার দেন 1, তাহলে 1 মাইনাস 2 × k by n কে অ্যাপ্রক্সিমেট করতে পারি ই টু দি পাওয়ার মাইনাস 2k by n হিসাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। তো এটা যদি করি তাইলে আসে 1/2 টু দি পাওয়ার কে ই টু দি পাওয়ার মাইনাস ধরেন
2 into 1 by n plus 2 into 2 by n plus dot 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 2 into k by n. বুঝছেন কি হইল? এইটা n by 2 minus k, তারপরে কি বললেন? ও আচ্ছা, এখানেও +1, হ্যাঁ হ্যাঁ +1 হওয়ার কথা। আচ্ছা, এটা একটু মাফ করে দেন আর কি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ উনি ঠিক বলছে, এখানে কে ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিলে এখানে +1 একটা টার্ম আসবে। আচ্ছা, আপনি মনে মনে আর কি পুরো ক্যালকুলেশন শেষ হলে কে এর জায়গায় কে +1 বসাই দিন। ওকে, আচ্ছা, তো দিস ইজ 1 by 2 to the power k e to the power minus 2 by n times 1 plus 2 plus dot 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 k. I guess আমার এখানে এখন k minus 1 লেখা উচিত if I am following this convention. k minus 1 k minus 1 ঠিক আছে। আচ্ছা, এটা হইল প্রথম k minus 1টা ইন্টিজারের সাম, which is 1 by 2 to the power k e to the power minus 2 by n times k minus 1 times k by 2. ওকে, আচ্ছা, অনেক যুদ্ধ করলাম। তো যুদ্ধ করার ফলে আমাদের ফাইনালি যেটা বের হইল সেটা হলো প্রবাবিলিটি অফ ফেইলিওর। যদি আমি কে বা র্যান্ডমলি কোয়েরি করি তাহলে প্রবাবিলিটি অফ ফেইলিওর হইল অ্যাবাউট অথবা গ্রেটার দেন, আচ্ছা অ্যাপ্রক্সিমেটলি গ্রেটার দেন 1 by 2 to the power k e to the power minus k square minus k by n। ঠিক আছে, আচ্ছা, তো আমি যদি, আচ্ছা তাইলে এবার আমি এই ফাংশনটাকে ইনভার্ট করি। ইনভার্ট করা বলতে যেটা বুঝাচ্ছি সেটা হলো, আচ্ছা দুই সাইডে লগ নেই, লন নেই, লন pf is greater or equal minus k ln 2 minus k square minus k by n। কি করছি বুঝছেন? আচ্ছা, লন নিছি, লন নেওয়ার পরে এবার মাইনাস দিয়ে গুণ দেই, মাইনাস দিয়ে গুণ দিলে এই সাইডে মাইনাস আসবে, এই সাইডে প্লাস আসবে। ওকে, আচ্ছা, এই মাইনাসটাকে যদি ভিতরে নেই তাহলে এখানে পি ইনভার্স আসবে। ওকে, আচ্ছা, এই টার্মটা হলো less than k square by n plus k ln 2। কি করছি? এই মাইনাস টার্মটাকে ফালাই দিছি আর কি। ঠিক আছে, আচ্ছা, তো দিস ইজ order of k square by n। আচ্ছা, এই অর্ডার নোটেশনটা মনে আছে? এটা কি জিনিস? যারা কম্পিউটার সায়েন্স তারা তো পারার কথা, যে এই টার্মটা যে অর্ডার অফ, এই টার্মটা এটা কি বুঝতেছেন কেমনে? কারণ এখানে পাওয়ার যেহেতু 2, এটা ডমিনেন্ট টার্ম। আচ্ছা, এখানে অনেক ভেগ কথাবার্তা হইতেছে, এই যে যেমন এখানে গ্রেটার ইকুয়াল ছিল, ধুম করে অ্যাপ্রক্সিমেশন করতেছি, তারপরে একটা টার্ম ফলে দিচ্ছি, মানে আমি ফিজিক্সদের মতো ক্যালকুলেশন করতেছি আর কি। ঠিক আছে, তো একটু বিয়ার উইথ মি। মানে আচ্ছা, এই ক্যালকুলেশনে এই আসলে এক্স্যাক্ট বাউন্ড বের করা না, কাইন্ড অফ আইডিয়া, একটা আইডিয়া বের করা যে কে এর ভ্যালুটা কীরকম হইতে পারে। ওকে, তো আচ্ছা, তাইলে দিস বেসিক্যালি টেলস আস দ্যাট কে ইজ অর্ডার অফ root over n ln 1 by pf।
কি করছি, এনটাকে ওই সাইডে নিছি, স্কোয়ার রুট করছি, সরি অর্ডার না, এটা হইল ওমেগা দেওয়া উচিত, মানে এইটা হইলো আপার বাউন্ড আর ওইটা ওই সাইডে নিলে লোয়ার বাউন্ড হয়ে যাবে। এইটার মানে কি, ধরেন আমি এই অ্যালগোরিদমটা প্রবাবিলিস্টিক্যালি চালাবো এবং আই ওয়ান্ট টু সাকসিড উইথ সাম প্রবাবিলিটি পিএফ, তাইলে আমাকে আমার যে ওরেকলটা, যে বক্সটা, ওটাকে কয়বার কোয়েরি করা লাগবে? তো এইটা বলে যে অ্যাটলিস্ট রুট ওভার এন বার কোয়েরি করা লাগবে, যেখানে রুট এন হইলো ক্যাপিটাল এন হইলো টু টু দি পাওয়ার এন, মানে টু টু দি পাওয়ার স্মল এন, মানে টু টু দি পাওয়ার এন বাই টু, এতবার কোয়েরি করা লাগবে। তো মানে এত যুদ্ধ করার পরে আর কি ওই এন থেকে এন মাইনাস ওয়ান হয়েছিল, এখন এন মাইনাস ওয়ান থেকে এন বাই টু হয়েছে, কিন্তু এখন এক্সপোনেনশিয়ালি আছে। আচ্ছা, এই অ্যানালাইসিসটার উদ্দেশ্য কী ছিল? এই অ্যানালাইসিসটা আচ্ছা, এটা একটা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস হয়েছে, এক্স্যাক্ট অ্যানালাইসিস হয় নাই। এই ওমেগাটা, আচ্ছা এটা কিভাবে আসে? এইটার মানে হইল আচ্ছা লন পিএফ ইনভার্স ইজ লেস অর ইকুয়াল, মানে অ্যাপ্রক্সিমেটলি লেস অর ইকুয়াল টু আপনার কে স্কোয়ার বাই এন, রাইট? তাইলে কে স্কোয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি গ্রেটার অর ইকুয়াল টু এন লন পিএফ ইনভার্স, তাহলে কে ইজ অ্যাপ্রক্সিমেটলি গ্রেটার অর ইকুয়াল টু এইটা। তো অ্যাসিমটোটিক লোয়ার বাউন্ডের জন্য ওই নোটেশনটা ইউজ করে না, আপার বাউন্ডের জন্য ও দেয় আর লোয়ার বাউন্ডের জন্য ওমেগা দেয়। এইটা হলো আপনাকে অ্যাটলিস্ট এতবার কোয়েরি করা লাগবেই, ঠিক আছে? যেহেতু এটা অ্যাপ্রক্সিমেট, এটা এক্স্যাক্ট ভ্যালু না, মানে আরও বেশিও লাগবে, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট এতবার লাগবে। তো মানে তো অ্যাটলিস্ট যতবার লাগবে সেটাও যদি এক্সপোনেনশিয়াল হয় তাহলে তো কোয়েরি কমপ্লেক্সিটি এক্সপোনেনশিয়ালি। এটা কেন হয়? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর টেইলর সিরিজ কি জানেন? না, আপনি বলেন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর টেইলর সিরিজ কি? আচ্ছা, আপনি কি এই এক্সপেনশনটা জানেন? ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এক্সপেনশনটা কি জানেন? হ্যাঁ, এটা হলো ই টু দি পাওয়ার এক্স এর টেইলর সিরিজ বা ম্যাকলরিন সিরিজ যেমনি বলেন। হ্যাঁ, তো এক্স যদি অনেক ছোট হয় তাইলে ফার্স্ট দুইটা টার্ম বাদে বাকি সবগুলা নেগলিজিবল, যদি ইফ এক্স ইজ মাচ মাচ লেস দেন 1, ঠিক আছে? এক্স যদি এক্স 1 এর অনেক ছোট হয় তাহলে ই টু দি পাওয়ার এক্সকে 1 প্লাস এক্স লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, এই অ্যানালাইসিসের উদ্দেশ্য ছিল যে আমরা যদি এই অ্যালগোরিদমটা যদি এই প্রবলেমটা প্রবাবিলিস্টিক্যালিও সলভ করতে চাই, তাও আমার আসলে এক্সপোনেনশিয়াল নাম্বার অফ কোয়েরিজ লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার এটা কোয়ান্টাম অ্যালগোরিদমে আসি। ও ভাই, হ্যাঁ, exponential in the number of bits, মানে হ্যাঁ এটা ঠিক যে কোয়াড্রেটিক ইন এন, ক্যাপিটাল এন, বাট ক্যাপিটাল এন ইজ এক্সপোনেনশিয়াল ইন স্মল এন। তো আমি স্মল এন এক্সপোনেনশিয়াল এটা বোঝাতে চাচ্ছি, ওকে? আচ্ছা, আমার তো এই বাজে কয়টা? আচ্ছা, আছে আর আধা ঘন্টা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এই প্রবলেমটা সলভ করা মানে মনে হইতে পারে যে স্যার খুবই আর্টিফিশিয়াল একটা প্রবলেম, আই নো, আমার কাছে খুবই আর্টিফিশিয়ালি লাগে, বাট হ্যাঁ, অ্যাপারেন্টলি ইট ওয়াজ এ স্টেপিং স্টোন টু ডিজাইনিং শোরস অ্যালগোরিদম। ওকে, তো এইটার কোয়ান্টাম অ্যালগোরিদম বানানোর জন্য যেটা করা লাগবে, ধরেন আমাদের ওই যে
ধরেন এফ এর একটা অরেকল লাগবে, ওকে। আচ্ছা, এই এফ এর অরেকলের ভিতরে আমি হইল আমার যে অল ইনপুট স্টেট যেটা সেইটা ইনপুট দিব। আচ্ছা, এটা হলো ইনপুট রেজিস্টার, এটা আউটপুট রেজিস্টার। আউটপুট রেজিস্টারকে আমি 0 হিসাবে সেট করলাম। আচ্ছা, এটা হলো মাল্টি কিউবিট 0। আমার আউটপুটের সাইজ যত বিট তত বিটের 0 রেজিস্টার নিছি, ঠিক আছে। তো আমার ওরেকলের ডেফিনিশন কি ছিল, যে ওরেকল হইল যদি এরকম একটা স্টেটের উপর অ্যাক্ট করে তাহলে আউটপুট দিবে এক্স টেনসর ওয়াই প্লাস এফ অফ এক্স, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তাইলে আমার ইনপুটটা হইল অল ইনপুট টেনসর 0। তো অল ইনপুটটা হলো 1/√2n সাম ওভার এক্স রাইট। আচ্ছা, এটাকে আমি এমনি লিখি, ওকে। এবার এটার উপরে ওরেকল অ্যাক্ট করি। ওরেকল অ্যাক্ট করলে কি পাবো, 1/√2n এক্স টেনসর এফ অফ এক্স, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই অরেকলটা অ্যাড করার পর এখন যেটা আছে সেটা হলো এই দুইটা রেজিস্টার এনট্যাঙ্গেলড হয়ে গেছে। আর এনট্যাঙ্গেলমেন্টটা হলো এই ফরম্যাটের, যে সাম ইনপুট টেনসর প্রোডাক্ট ওই ইনপুটের করেসপন্ডিং আউটপুট, সাম ইনপুট টেনসর প্রোডাক্ট ওই ইনপুটের করেসপন্ডিং আউটপুট, তারপরে সবগুলোর সুপারপোজিশন, ওকে। আচ্ছা, এখন হলো আমাদের একটা প্রিমিটিভ যেটা প্রথম ক্লাসে শিখছিলাম, প্রি ইমেজ স্টেটস, ওইটা ইউজ করব। আচ্ছা, এখন যেটা করব সেইটা হলো আউটপুট রেজিস্টারটাকে মেজার করে ফেলব। মেজার করলে আউটপুট রেজিস্টারটা ধরেন কোনো একটা ভ্যালুতে কলাপস করলো। আচ্ছা, আমি হয়তো ওই এক্সাম্পলটা বইচ্ছা না ফেললে ভালো হতো। আচ্ছা, আমার ওই 3 বিট এক্সাম্পলটা লিখে রাখি। এখানে কি কি লিখছিলাম, 0 1 2 3, এ ছিল হইল 101, হ্যাঁ 0 1 2 এটা 3, ওকে। তো ধরেন আউটপুট রেজিস্টারটাকে মেজার করলাম, আউটপুট রেজিস্টারটাকে মেজার করার পর কোনো একটা ভ্যালু পেলাম, ধরলাম আউটপুট রেজিস্টার থেকে ভ্যালু পাইলাম 2, তাহলে ইনপুট রেজিস্টারের স্টেটটা কি হবে, এইটা প্লাস এইটার সুপারপোজিশন হবে না ইনপুট রেজিস্টারটা? এটা কি বুঝতে পারতেছেন সবাই, যে আউটপুট রেজিস্টারটাকে মেজার করার পর আউটপুট রেজিস্টার যদি 2-এ কলাপস করে তাহলে যেই যে ইনপুটের জন্য আউটপুটটা 2 হয়, ইনপুট রেজিস্টারটা ওই ইনপুটগুলো সুপারপোজিশনে চলে আসবে, বুঝছেন তো? আচ্ছা, ঠিক আছে। তাইলে আমার ধরলাম মেজার করছি, মেজার করে কোনো একটা ভ্যালুতে কলাপস করছে, সাম ভ্যালু অফ এস। র্যান্ডমলি ডিটারমাইন করছি। আচ্ছা, আউটপুটের এখন আমার আউটপুট রেজিস্টারটা যদি মেজার করি, মেজার করলে আউটপুট ভ্যালু কী কী পাইতে পারি, 0 1 2 3 যে কোনো কিছুই পাইতে পারি। আমি ধরলাম যদি 2 পাই তাহলে ইনপুট রেজিস্টারের ইয়াটা কী হবে, অবস্থাটা কী হবে?
ইনপুট রেজিস্টার 010 হইতে পারে, আবার 111ও হইতে পারে। অ্যাকচুয়ালি এই দুইটা সুপার পজিশন হবে। কেমনে হবে বুঝতে পারছেন? সুপারপজিশনটা বুঝি স্যার, মানে যে 2 কেন না, 2-এর জায়গায় 3ও হইতে পারতো। র্যান্ডমলি পিক করছে মানে এই আচ্ছা বুঝতে পারছি, র্যান্ডমলি পিক করা বুঝছেন? আচ্ছা, 3 আসলে তখন 0 1 1 হ্যাঁ, যদি যদি 3 আসতো আউটপুটটা, তাহলে এই দুইটা ইনপুটের সুপার পজিশন হইতো, ইনপুট রেজিস্টারটা। ঠিক আছে, মানে ইউজার দ্বারা ডিফাইন, এই যে 2 বা 3 আসবে না ইউজার দ্বারা ডিফাইন বলতে হ্যাঁ আপনি ওভাবে চিন্তা করতে পারেন যে কিসের সুপার পজিশন আসবে, এইটা হলো এই মেজারমেন্ট রেজাল্টের উপর ডিপেন্ড করে, হুইচ ইজ র্যান্ডম। আচ্ছা, তাইলে বেসিক্যালি আমার ইনপুট রেজিস্টারে এই জিনিসটা তৈরি হবে, এফ ইনভার্স এস, এই স্টেটটা তৈরি হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমার যদি এস সমান সমান 2 হয়, তাহলে ইনপুট রেজিস্টারটা হবে 1/√2 010 প্লাস 111, এই দুইটা সুপার পজিশন হবে। যদি এস সমান 0 হয়, তাহলে ইনপুটটা হবে হইল 000 প্লাস 101। বুঝতে পারছেন? অর্থাৎ আমার ইনপুটটা বেসিক্যালি এই ফরম্যাটের একটা স্টেট হবে, 1/√2 টাইমস এক্স প্লাস এক্স এক্সর এ, যেখানে এ হইল আমার ওই যে আমার ফাংশনটা যে এ এর উপর ডিফাইন করা, সেটা বোঝা যাইতেছে? আচ্ছা, এবার হইল এই রেজিস্টারটার উপর পোস্ট প্রসেসিং করা লাগবে। ওকে, হ্যাঁ, এবার হইলো ওয়ালস ট্রান্সফর্ম করা লাগবে এটার উপর। আচ্ছা, ওকে, এটার উপর ওয়ালস ট্রান্সফর্ম করি, অর্থাৎ আমার আচ্ছা এখন ধরেন ওয়ালস ট্রান্সফর্ম করলাম না, এই রেজিস্টারটা যদি ডাইরেক্ট মেজার করে ফেলতাম, এখান থেকে কি এর কোনো ইনফরমেশন পাইতাম না আসলে। ঠিক আছে, ধরেন আইদার এইটা পাইতাম অথবা এইটা পাইতাম। এখন এই জাস্ট এই ভ্যালুটা থেকে তাইলে তো এ বাইর করা যাবে না। আমরা ক্লাসিক্যালি দেখেছিলাম দুটার সামনে রাইট, ওকে। আচ্ছা, তো এইটার উপরে এখন ওয়ালস ট্রান্সফর্ম করব। ওয়ালস ট্রান্সফর্ম করলে আমার যেটা আসবে সেটা হলো 1/√2, ফার্স্ট টার্মটা লিখি, ফার্স্ট টার্মটা আসবে ওয়াই, আচ্ছা ওয়াই না, আমি অন্য একটা লিখি জেড, -1 টু দি পাওয়ার এক্স ডট জেড জেড প্লাস 1/√2 -1 টু দি পাওয়ার এক্স প্লাস এ ডট জেড জেড। এটা কি করছি? কত ক্লাসের ডেফিনিশন? আচ্ছা, গত ক্লাসে যেটা ডিফাইন করছিলাম যে আমি যদি কে এর উপর এইচ টু দি পাওয়ার এন অ্যাপ্লাই করি, তাইলে আউটপুটে পাওয়া যায় হইল কে ডট জেড জেড ওভার অল জেড। এখানে আই গেস কোন একটা নর্মালাইজেশন ফ্যাক্টর থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে নর্মালাইজেশন ফ্যাক্টরটা আবার খায় ফেলছি মনে হয়, ওটা দিতে হবে। ওকে, এখন ভাই রে ভাই, উফ এত যুদ্ধ এই অ্যালগরিদমটার মধ্যে। আচ্ছা, এবার এই দুইটা জোড়া লাগাই, দুইটা জোড়া লাগাইলে হ্যাঁ সামনে ভিতরে 1/2 করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আই গেস এখানে একটা নর্মালাইজেশন ফ্যাক্টর থাকবে আর কি, 1/√2 টু দি পাওয়ার এন, এরকম কিছু একটা ফ্যাক্টর থাকবে হয়তো বাইরে। ওকে, আচ্ছা এবার দুইটা জোড়া লাগাই, জোড়া লাগালে হইল এখানে টু দি পাওয়ার এন প্লাস 1 দিই, -1 টু দি পাওয়ার এক্স ডট জেড প্লাস -1 টু দি পাওয়ার এক্স প্লাস এ ডট জেড জেড। ঠিক আছে, আচ্ছা এখন
দিস ইজ, দেখেন ইফ দিস মেক সেন্স। দেখেন এই লাইন থেকে এই লাইন কেমনে আসলে বুঝতে পারতেছেন? আচ্ছা দেখেন তো whether this makes sense or not. হ্যাঁ কমন নিছি আর কি বেসিক্যালি, এবং কমনটা নিতে পারতেছি mod 2 এর কারণে। আচ্ছা মানে আচ্ছা ধরেন এক্স প্লাস এ ডট জেড, এইটা কি? দিস ইজ, আচ্ছা দিস ইজ বেসিক্যালি এক্স জিরো প্লাস এ জিরো ডট জেড জিরো প্লাস এক্স জিরো প্লাস সরি এক্স ওয়ান প্লাস এ ওয়ান ডট জেড ওয়ান ডট 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 এক্স এন প্লাস এ এন ডট জেড এন মড টু। এটা কি জানেন যে দুইটা বিটের এক্সর, ধরলাম এক্স জিরোর সাথে এ জিরোর এক্সর করা ইজ ইকুয়ালস টু এক্স জিরো প্লাস এ জিরো মড টু। এক্সর ইজ বেসিক্যালি অ্যাডিশন মড টু, ঠিক আছে? তো আমি মানে বিট ওয়াইজ অ্যাডিশন করা লাগবে আর কি, এইটাই। এই জিনিসটা যে এই জিনিসটা এটা কি মানতে পারতেছেন? এই একটু পর্যন্ত কি আসে ইয়াতে মোবাইলে? হায় হায় খাইছে, কতটুকু পর্যন্ত আসে? আচ্ছা সামান্য কাটা গেছে, ওকে চলবে। তো হ্যাঁ আমি বেসিক্যালি এইটাই করছি, মানে এক্সরটাকে যোগ হিসাবে লিখছি, অ্যাডিশন মড টু হিসাবে লিখছি, তারপরে অ্যাডিশনটাকে ভাঙায় ফেলছি, ঠিক আছে? আচ্ছা মানে বুঝতে পারতেছেন যে অনেক কিছু করতেছি, মনে হইতেছে যে স্যার এত কিছু কেন করতেছেন, ঠিক আছে? আচ্ছা এখন করতেছি আর কি, কেন করতেছি? কারণ সাইমন এমনি করছিল, এটা তো আমার নিজের মাথা থেকে বাইরে হয় নাই। ওকে আচ্ছা এখন যেটা করা লাগবে সেইটা হইল, এখন হইল এই রেজিস্টারটাকে মেজার করা লাগবে, ঠিক আছে? আচ্ছা এখন মেজার করলে কোনো একটা জেড আউটপুট হিসাবে পাবো। এখানে জেডের ভ্যালু তো ধরেন আমার ওই যে 000 থেকে 111 পর্যন্ত যে কোনো কিছু একটা পাবো। আচ্ছা কোন কোন জিনিস পাবো না? ধরেন এ ডট জেড, ডট বলতে এই বিটওয়াইজ ডট প্রোডাক্ট যেটা, এ ডট জেড যদি 1 mod 2 হয়, আমি দাবি করতেছি যে এরকম কোনো জেড পাবো না। কেন পাবো না? এ ডট জেড ইকুয়াল টু যদি 1 mod 2 হয়, তাহলে এই জিনিসটার ভ্যালু কত? 0। তাহলে ওই জেডের করেসপন্ডিং অ্যাম্পলিটিউড কি চলে যাবে না, উধাও হয়ে যাবে না? তো মেজার করলে তো ওই জেড কখনো পাবো না। তাইলে এমন জেডই পাবো যেই জেডের জন্য এ ডট জেড সমান সমান 0 mod 2 হয়। বুঝতে পারতেছেন? আচ্ছা মানে এই জিনিসটা কি? এ ডট জেড মানে হলো যে, কোথায় লিখি, কোন জায়গায় লিখবো? আচ্ছা এ ডট জেড মানে তো এইটা A0 Z0 প্লাস A1 Z1 প্লাস A2 Z2 প্লাস ডট ডট AN ZN, রাইট? মানে এইটার যে বিট রিপ্রেজেন্টেশন, বাইনারি রিপ্রেজেন্টেশন আর এটার বাইনারি রিপ্রেজেন্টেশন, এই দুইটা বাইনারি রিপ্রেজেন্টেশনের ডট প্রোডাক্ট। তো এই ডট প্রোডাক্টটা যদি 1 হয়, 1 mod 2 হয়, মানে -1-এর পাওয়ার হিসাবে রাখা তো বেসিক্যালি mod 2 করে। তো এই জিনিসটা যদি 1 হয়, তাইলে আমার ওই জেডের করেসপন্ডিং এইটার ভ্যালু কত হবে?
-1 টু দি পাওয়ার 1, -1 টু দি পাওয়ার 1 কত? -1, -1 এর সাথে 1 যোগ করলে কি হয়? 0 হয়ে যায়। তো আমার এই যদি কোনো একটা করেসপন্ডিং জেড এর কোএফিসিয়েন্ট 0 হয়, তাইলে মেজারমেন্ট রেজাল্ট হিসাবে কি ওই জেডটা পাবো না, কারণ প্রবাবিলিটি কি? কোএফিসিয়েন্ট মড স্কোয়ার। তো তাহলে ওই করেসপন্ডিং আউটপুটটা পাওয়ার প্রবাবিলিটি হবে 0 মড স্কোয়ার, হুইচ ইজ 0। তাহলে ওই আউটপুটটা কখনো আসবে না। তাইলে এই যে এই ওয়ালস ট্রান্সফর্ম করার পরে যদি আমি মেজার করি, তাইলে আমি আউটপুটে এমন জেডই পাবো যেই জেডের জন্য আমার a.z 0 হয়। মড 2, মানে মড 2 হওয়া লাগবে আর কি। আবার না, লাস্ট ডিজিট না, এটা হইল বিট ওয়াইজ ডট প্রোডাক্টের সাম। তো মানে আপনাকে বেসিক্যালি এই সব যোগ করে 0 মড 2 হইতে হবে। ওকে, হ্যাঁ, ইয়েস। আচ্ছা, ওকে, অনেক যুদ্ধের পর তাইলে আমরা এখনো এ বাইর করতে পারি নাই, কিন্তু একটা জেড পাইছি, যেই জেডের সাথে এ এর ডট প্রোডাক্ট করলে 0 পাওয়া যায়। না না না, জেড না এ না হইলো, যেমন ধরেন আমি আপনাকে বলি যে সাপোজ এ হইল 101, জেড হইল 111 আসলো, এই দুটো ডট প্রোডাক্ট কি? এটার সাথে এটা ডট, এটার সাথে এটা ডট, এটার সাথে এটা ডট, তারপর যোগ। তাহলে 1 × 1 1, 0 × 1 0, আবার 1 × 1 1, এটা সমান কত? 2 সমান 0 মড 2। তো মানে এই স্ট্রিংটা আসতে পারে আউটপুট হিসাবে। ওকে, তো এত যুদ্ধ করার পরেও আমরা এ বাইর করতে পারি না, কিন্তু আমরা একটা জেড বাইর করতে পারছি, যে জেডের সাথে এর ডট প্রোডাক্ট করলে 0 পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডট প্রোডাক্টের মড 2 0, রাইট রাইট, ডট প্রোডাক্টের মড 2 0। এখন এই প্রসিজারটা রিপিট করা লাগবে অনেকবার। ওকে, অর্থাৎ ইউ হ্যাভ টু ফাইন্ড Z1 Z2 Z3, এমন এনটা জেড বাইর করা লাগবে যে এনটা জেডের জন্য এটা 0 মড 2 হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই ইকুয়েশনগুলো বেসিক্যালি এক একটা লিনিয়ার ইকুয়েশন না, মানে আমাকে এ বাইর করতে হবে, মানে কি A0 A1 A2 এগুলো বাইর করতে হবে, আর Z0 Z1 Z2 এগুলো তো পাচ্ছি আমি, এগুলো তো জেনে যাচ্ছি। মানে বেসিক্যালি প্রত্যেকবার এই অ্যালগরিদমটা রান করলে এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। তো আমি যদি এরকম এনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন পাই, তাইলে A0 A1 A2 এগুলো বাইর করে ফেলতে পারবো না, শেষ, এটাই সলিউশন। বুঝছেন? মানে ধরেন লাস্ট ক্লাসে ও আচ্ছা, হোলি শিট, এইভাবে তো ভাবি নাই। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। না, এটা তো আবার জাস্ট 0ই আউটপুট দিচ্ছে সবসময়, 1গুলো তো আবার দিচ্ছে না। হ্যাঁ, মানে আচ্ছা, মানে উনি কি বলছে জানেন, যেমন গত ক্লাসের ইয়াটা কি ছিল, গত ক্লাসের যে প্রবলেমটা ছিল, বার্নস্টাইন-ভাজিনের অ্যালগরিদম যেটা ছিল, যে এরকম একটা ফাংশন ছিল f(x = a.z mod 2), এটা বাইর করতে হবে, রাইট? তো উনি বলতেছে স্যার তাইলে এই অ্যালগরিদমের আউটপুটটা তো বেসিক্যালি এইটাই করতেছে, তাইলে এই জিনিসটা যদি আমি এখন বার্নস্টাইন-ভাজিনের অ্যালগরিদমে ঢুকাই দিই, তাহলে তো ডাইরেক্ট বের হয়ে যাবে, আমাদের এত ইকুয়েশন বানানো লাগবে না। আচ্ছা, এই আর্গুমেন্টে হোল কোথায়? হোলটা হলো যে বার্নস্টাইন-ভাজিনের অ্যালগরিদমে a.z 1ও আউটপুট দিতে পারে, 0 আউটপুট দিতে পারে, কিন্তু এখানে শুধু সেই a.z গুলোই দিচ্ছে যেগুলোর জন্য আউটপুট 0, তো আমার 1-এর আউটপুটগুলো নাই। তো বার্নস্টাইন-ভাজিনের অ্যালগরিদম কাজ করতেছিল কেন? কারণ আমার যে ওয়ালস ফাংশন তৈরি হয়েছিল একটা, তো এখানে যে -1 যে কোএফিসিয়েন্টগুলো ছিল, ওই কোএফিসিয়েন্টগুলো কিন্তু এখন তৈরি হবে না, এটা যদি আমি ওই বিভি অ্যালগরিদম ইনপুট দিই। এক্সের যদি এমন একটা ভ্যালু নেই যেটা
এর জন্য fx জানতে চাই। বুঝিনি। আচ্ছা চিন্তা করেন। ওকে ঠিক আছে। তো fx এর ডোমেইনটা হচ্ছে যদি পারে, কিন্তু আমরা ওয়ার্কের জন্য আমাদের কাছে হাতে আছে শুধু মেইনটা, যদি পারে ইনপুট আছে ইনপুটের জন্য শুধু মেইনটা ইনপুটের জন্য আমরা আউটপুট জানি, বাকি ইনপুটের জন্য আমরা আউটপুট জানি। হ্যাঁ বলতে পারেন ওইভাবে, ইউ কুড সে ইট লাইক দ্যাট। হ্যাঁ ওকে, অথবা আনকম্পিউটেশনও করা যায়। ইন্টারেস্টিং, সেইভাবে তো ভাবি নাই। ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে ভাইবে দেখব নি। কোথায় জানি ছিলাম। বাকিগুলোর জন্য আসলে ক্যালকুলেট করা যাবে মনে হয়, যাবে কি নাকি যাবে না শিওর না, আই এম নট শিওর বাকিগুলোর জন্য যাবে নাকি। আচ্ছা চিন্তা করবো, এটা ইন্টারেস্টিং যে এইটা বার্নস্টাইন ইমাজিনারির মধ্যে ইনপুট দিয়ে করা যাবে নাকি। আচ্ছা এনিওয়ে, তো যেখানে ছিলাম যে তো এই প্রসিডিওরটা প্রত্যেকবার রান করলে আমরা একটা লিনিয়ার ইকুয়েশন পাচ্ছি a0 a1 a2 an এর উপর। আচ্ছা অলমোস্ট টাইম শেষ। তো আমি যদি এরকম এনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন পাই তাইলে বেসিক্যালি সলভ করে ফেলতে পারবো, সলভ করে আমি এ বাইর হয়ে যাবে। এখন একটা প্রশ্ন আছে, প্রশ্ন হলো যে প্রত্যেকবার যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনে পাবো এটার তো গ্যারান্টি নেই। মানে এমনও তো হইতে পারে যে একবার রান করলাম তারপর আবার রান করলাম কিন্তু সেকেন্ড ইকুয়েশনটা ফার্স্ট ইকুয়েশনের উপর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, অথবা ধরুন তিনবার রান করলাম থার্ড ইকুয়েশনটা প্রথম দুইটার উপর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো অ্যাপারেন্টলি দেয়ার ইজ এ থিওরেম যে আপনি যদি এটা বারবার রান করেন আপনাকে এই অ্যালগরিদমটা যদি মানে আপনি যদি এনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন পাইতে চান দেন ইউ হ্যাভ টু রান দিস ইকুয়েশন অর্ডার অফ এন টাইমস। এখন এটা প্রমাণ আমি জানি না, ঠিক আছে, আনফর্চুনেটলি এটা প্রমাণ জানি না। মানে অর্ডার অফ এন টাইমস বলতে আপনাকে হয়তো সাম কনস্ট্যান্ট সি টাইমস এন বার রান করা লাগবে, ঠিক আছে। ধরেন আপনি যদি 5টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন চান তাহলে হয়তো আপনাকে 3 5 15 বার রান করা লাগবে, কিন্তু এটা আর কি এক্সপোনেনশিয়াল না বা কোয়াড্রেটিক না, বা মানে ডিপেন্ডেন্সটা লিনিয়ারই স্টিল, ঠিক আছে। তো আপনি লিনিয়ার তাইলে আপনি অর্ডার অফ এন টাইমস রান করে এ বাইর করে ফেলতে পারবেন। তো হ্যাঁ শেষ, এটাই সাইমন্স অ্যালগরিদম। ওফ বলেন প্রশ্ন। আচ্ছা এই অ্যালগরিদম হলো আপনার জেনিংসের নোটে আছে। আপনার জেনিংসের নোটের যে হ্যাডামার্ট বেসড অ্যালগরিদমস ওই সেকশনে আছে। ওকে ঠিক আছে, এইটুকুই আজকের ক্লাস। দিস ইজ QED। একটু পড়েন, অনেক কিছু বলছি তো হয়তো মাথায় এটা সেট হইতে কষ্ট হবে। নেক্সট ক্লাসে শোর করতে পারবো না, মানে শোর নেক্সট ক্লাসে কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম করব, মানে শোর অ্যালগরিদমের যে মেইন কম্পোনেন্ট সেইটা করব। হ্যাঁ এরকমই, মানে আপনাকে অ্যাডভান্টেজ পাইতে চাইলে মানে ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্য হার্ড থিংস ডিফিকাল্ট ইউ হ্যাভ টু ফার্স্ট মেক দ্য কী বলতেছি, ইফ ইউ ওয়ান্ট টু মেক দ্য হার্ড থিংস ইজি ইউ হ্যাভ টু ফার্স্ট মেক দ্য ইজি থিংস হার্ড। তো কাইন্ড অফ ওই রকম আর কি, যে আপনাকে ওই জায়গায় অ্যাডভান্টেজ পাইতে গেলে আশেপাশে অনেক কমপ্লিকেটেড জিনিসপত্র করা লাগবে। ওকে ঠিক আছে। Thank you.